প্রধান উপদেষ্টার সঙ্গে রোববার বিকেলে তার বাসভবনে আমাদের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ সাক্ষাৎ করেছেন। হঠাৎ কেন প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ, এটি নিয়ে নানান ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যখন বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ চলছে বা আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তে প্রধান বিচারপতি কেন আফ্রিকার কোনো একটি দেশ সফর করে এসেই তার সঙ্গে দেখা করলেন? প্রথম কারণ হচ্ছে, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার সঙ্গে বিচারপতিদের কারো সাক্ষাৎ সচরাচর দেখা যায় না। এক্ষেত্রে কোনো বাধাও নেই, তবে আমরা সাক্ষাৎ হতে দেখি না তেমন একটা। প্রধান বিচারপতি সাধারণত সাক্ষাৎ করেন নানান কারণে রাষ্ট্রপতির সঙ্গে, রাষ্ট্রপতির কাছে বিভিন্ন বিষয় ইনফর্ম করেন বা পরামর্শ নেন, যেহেতু রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন। এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, কিছু কি ঘটেছে যা নিয়ে খুব বেশি দ্রুত গতিতে আলোচনা কোনো প্রয়োজন ছিল প্রধান উপদেষ্টার এবং প্রধান বিচারপতির মধ্যে, অথবা কিছু ঘটতে যাচ্ছে কিনা অনাকাঙ্ক্ষিত কিছু। আমরা সবাই জানি যে গত 2-3 দিন আগে সেনাবাহিনী বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে 5 আগস্টের পর কারা সেনা হেফাজতে ছিলেন, কারা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন। শুরু থেকেই সেনাবাহিনীর পক্ষ থেকেই জানানো হয়েছিল যে 626 জন তাদের হেফাজতে আশ্রয় নিয়েছিল, এবং অনেক ধরনের দাবি অনেক মহল থেকে উঠছিল যে তালিকা কেন প্রকাশ করা হয়নি। সেই তালিকাটি যখন প্রকাশ করা হয়, তখন দেখা গেল ওই 626 জনের মধ্যে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নাম রয়েছে। আর কে ছিলেন? সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের অন্যতম সদস্য, 7 সদস্যের যে পূর্ণাঙ্গ বেঞ্চ, তার অন্যতম সদস্য বিচারপতি এনায়েতুর রহিমও সেখানে আশ্রয় ছিলেন। সেই জায়গা থেকে প্রশ্ন উঠেছে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হলো তার তো বৈধতা দরকার, তার কারণ সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই, তত্ত্বাবধায়ক সরকারও উঠে গেছে। সেই জায়গা থেকে সংবিধানের 106 অনুচ্ছেদের রেফারেন্সে সুপ্রিম কোর্টের মাধ্যমে বৈধতা নিয়ে আসা হয়। এই রেফারেন্স কে দিয়েছিলেন? রাষ্ট্রপতি চেয়েছিলেন রেফারেন্স 106 অনুচ্ছেদের ক্ষমতা বলে। তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তার পূর্ণাঙ্গ বেঞ্চের মাধ্যমে বৈধতা দিয়েছিল। এখন এটিকে ডক্ট্রিন অফ নেসেসিটি বলা হচ্ছিল, সময়ের প্রয়োজনে বৈধতা বাইরে করতেই হবে, উপায় তো নেই, দেশটা চালাতে হবে, বেশ ভালো কথা। কিন্তু সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কিংবা বিচারপতি এনায়েতুর রহিম সাহেবরা তো সেনা আশ্রয়ে ছিলেন, তাহলে কিভাবে তাদের মধ্যে বৈঠক হলো? সেই প্রশ্নটি এখন খুব গুরুত্বের সঙ্গে উঠেছে। আরও একটি যে প্রশ্ন উঠতে পারে, যে তারা যখন সেনা হেফাজতে ছিলেন, তাহলে কি তাদের উপরে চাপ প্রয়োগ করা হয়েছিল এরকম একটি রেফারেন্স দেওয়ার জন্য? আবার সংবিধানের 94-4 অনুচ্ছেদ বলছে, সুপ্রিম কোর্টের বিচারকরা তাদের বিচারিক কার্যক্রমে স্বাধীন, তবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ এবং তার আগে সেনাবাহিনী আশ্রয়ে থাকার তথ্য বিচার বিভাগের উপর বহিরাগত চাপের সম্ভাবনা, এমন অনেকে বলছেন। যেহেতু তারা স্বাধীন, তো তাহলে তো তাদের উপরে বিশেষ কোনো পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়েছিল। যদি চাপ প্রয়োগ করা হয়ে থাকে, আর যেহেতু বিচারপতিরা স্বাধীন, তাহলে সেটা তো সাংঘর্ষিক। এই বিষয়টি নিয়ে এখন খুবই গুরুতর প্রশ্ন উঠেছে। আমরা মনে করতে পারি, মানবজমিনের সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, তিনি মোটামুটি আরও 5-6 মাস আগে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাইজ করেছিলেন। রাষ্ট্রপতির সঙ্গে তার যে কথোপকথন হয়েছে এর মধ্যে, সাক্ষাতের মধ্য দিয়ে, সেখানে তিনি বলেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী, মানে তিনি যে পদত্যাগ করেছেন শেখ হাসিনা, তার কোনো লিখিত ডকুমেন্ট তার কাছে নেই। মতিউর রহমান চৌধুরী সচিবালয়ে নানান দপ্তরে ঘোরাফেরা করেছিলেন, কোথাও সেই ডকুমেন্ট খুঁজে পাননি। এবং সেনাবাহিনীর কারোর কাছে আছে কিনা, সেনা প্রধানের কাছে আছে কিনা তার পদত্যাগপত্রটি, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি বা কেউ কিছু বলেনি। এবং এটি নিয়ে তখন তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। অনেকে বলছিলেন যে কেন এই প্রশ্নটি তুলতে হবে। প্রশ্ন অবশ্যই তুলতে হবে, বর্তমান সময়ের জন্য না হোক, ভবিষ্যতের জন্য এই বিষয়গুলো অমীমাংসিত থাকতে পারে না। সেই জায়গা থেকে মতিউর রহমান চৌধুরীকে অনেকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছিল। মতিউর রহমান চৌধুরী বলছিলেন যে আমি সাংবাদিক, প্রশ্ন করাটা আমার দায়িত্ব, সমাধান কি আসবে সেটা আমি জানি না। অবশ্যই সাংবাদিকতার জায়গা থেকে মতিউর রহমান চৌধুরী রাইট পজিশনে ছিলেন, এবং বিষয়টি ধামাচাপা পড়ে যায়, অমীমাংসিত অবস্থায় থেকে যায়। সরকারের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হলো যে না, এই ধরনের ডকুমেন্টস আছে, কোথায় আছে, কি আছে, কার কাছে আছে, কেউ দেখাতে পারেনি। তো যাই হোক, সেটি আলোচনার বাইরে চলে গেছে। এখন নতুন করে যে বিষয়টি আমাদের সামনে এসেছে, সুপ্রিম কোর্টের যে রেফারেন্স 106 অনুচ্ছেদ, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী, সেটি আসলে তাহলে কারা দিল, কে দিল, কার চাপে দেওয়া হলো? যদি সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সেনা হেফাজতে থেকেই থাকেন, নাকি আদৌ এই ধরনের কোনো রেফারেন্স সরকারের নেই বৈধতার ক্ষেত্রে?
ডক্ট্রিন অফ নেসেসিটি কথা যেটি বলা হয়, অবশ্যই সেটি সময়ের বিবেচনায় যে কোনো কিছু করা যেতে পারে, কিন্তু তারও তো একটা ন্যূনতম বৈধতা থাকতে হয়। সেই বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আছে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এর সমাধান কি হবে আমরা সেগুলো জানি না। ডক্টর ইউনূস থাকছেন, সেনাপ্রধান যাচ্ছেন। সেনাপ্রধান এই সরকারের এক ভিন্ন রকম অ্যালার্জির কারণ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান থাকলে এই সরকার অনেক কিছু সঠিকভাবে তাদের যে উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারছে না। সেই জায়গায় ডক্টর ইউনূস যদি থেকে যায় তাহলে সেনাপ্রধান কি থাকছে? সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার দেশি বিদেশি ষড়যন্ত্র, দেশি বিদেশি বলতে বাংলাদেশি বিদেশে বসবাসকারী ষড়যন্ত্র কিন্তু জারি আছে। এই সরকারটা শুধু সরকার চালায় না, তো বিদেশ থেকেও চালানো হয়। এই যে দেখুন, পররাষ্ট্র সচিব একজন মোহাম্মদ জসিমউদ্দিন, আমি বলবো না যে জসিমউদ্দিন বিরাট কিছু করেছেন, বিরাট কোনো কিছু আমি জানি না তিনি বিরাট কোনো কর্ম করেছেন কিনা, কিন্তু তাকে সেই পদ থেকে সরে যেতে হলো। আমরা প্রথম একটি ভিডিওতে দেখেছিলাম বিদেশ থেকে বসে পিনাকি ভট্টাচার্য জসিমউদ্দিনকে নিয়ে নানা রকম বিশুদ্ধার গাইছিলেন, হয়তো পছন্দের কাউকে ওই জায়গায় বসাবার জন্য। আজকে বাস্তবায়ন হচ্ছে যে জসিমউদ্দিনকে সরে যেতে হচ্ছে। পিনাকিরা কিন্তু সেনাপ্রধানকে সরিয়ে দেবার যে মুভমেন্ট বা আন্দোলন বলি, যে কর্মকাণ্ড বলি, সেটির মধ্যে এখনো পর্যন্ত অবস্থান করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান থাকুক সেটি চান না। তিনি যদি থাকেন তার যে উদ্দেশ্যগুলো সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না। সেই জায়গায় সেনাপ্রধানকে সরাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের তো ভিত্তিটা শক্ত হতে হবে, তাহলে না সরাতে পারবেন। রাষ্ট্রপ্রধান যদি চান বা সরকার প্রধান যদি চান, রাষ্ট্রপ্রধানকে দিয়ে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া সম্ভব। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিত্তিটা কি শক্ত হয়েছে এই কয়দিনের নাটকে? মোটেই নয়। আমি গত দুদিন ধরে গতকালকের ভিডিওতেও বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিত্তি সুদৃঢ় হয়নি, বরঞ্চ সংকট আরো বেড়ে গেছে। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। আর জেনারেল ওয়াকারুজ্জামানকে যদি চূড়ান্ত বিচারে সরাতেই চান, বিশেষ করে যেটি জানা যায় যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের প্রেসক্রিপশনটা আরো জোরালো। পিনাকি খলিল সাহেবের প্রশংসায় পঞ্চমুখ পিনাকের নামটা বারবার আসছে, নোংরা নিকৃষ্ট মানুষের নামটা বারবার আসছে, এর জন্য দুঃখিত, কিন্তু সরকারের উপর ব্যাপক প্রভাব বিস্তারকারী যার দরুন নামটা আসছে। পিনাকি খলিলপন্থীরা সেনাপ্রধানকে সরিয়ে দিতে চায়, কিন্তু সত্যিকার অর্থে ডক্টর ইউনূসের ভিত্তি কিন্তু নড়বড়ে। ডক্টর ইউনূসের ভিত্তি যে কোনো সময় ভেঙে চুরমার হয়ে যেতে পারে, ভেঙে পড়তে পারে, কিন্তু সেনাপ্রধানের ভিত্তি কিন্তু অত্যন্ত স্ট্রং। পুরো বাহিনীর তার প্রতি একটা ভিন্ন রকম আস্থা আছে। 5 আগস্ট পরবর্তী সময়ে সেনাপ্রধানের প্রতি ভিন্ন আস্থা, মাঝখানে কিছু অনৈক্যের কথা শোনা গেলেও এই মুহূর্তে সেনাপ্রধানের প্রতি কিন্তু পুরো বাহিনী একটা অন্যরকম ঐক্য আছে। আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কূটচাল চেলে বা কূটচাল বিভিন্ন সময় চালছেন, আমরা বিভিন্ন খবর পাই। আবারও যদি যে ডক্টর ইউনূস এই পদত্যাগ নাটকের মাধ্যমে থেকে গেলেন এটি বলা সময় এখনো আসেনি, কারণ অনেক বিষয় তিনি পরিষ্কার করেননি বা পরিষ্কার করছেন না বা পরিষ্কার করবেন না। তাদের দুর্বিসন্ধি পরিকল্পনা আছে যার কারণে পরিষ্কার করবেন না। সেই জায়গায় ডক্টর ইউনূসের মসনদ কিন্তু নড়বড়ে। এই নড়বড়ে মসনদ থেকে সেনাপ্রধানের মতো প্রবল প্রতাপশালী পুরো বাহিনী যার পেছনে, যার ঐক্য, তাকে সরিয়ে দেওয়া অসম্ভব। চূড়ান্ত বিচারে ডক্টর ইউনূস যদি সেনাপ্রধানকে সরিয়ে দিতে যান বা চান, তাহলে একটা চূড়ান্ত ঘটনা ঘটে যেতে পারে। অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের সেনাবাহিনীর যিনি প্রধান আছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে, অথবা আমরা বলতে পারি তৈরি করা হয়েছে। কেন এই কথাটা বললাম? যে আপনারা যারা বিভিন্ন বক্তব্য শুনে থাকেন অনলাইন অফলাইন গণমাধ্যম এবং সর্বশেষ আমাদের উপদেষ্টা পরিষদের বিবৃতি, এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো স্পষ্টত সরকারের একটা বার্তা থেকে প্রমাণিত হচ্ছে, আবার সেনাপ্রধানের বার্তা থেকেও সরকারের সাথে একটা ইস্যু আসলে আমরা ফিল করছি, যেটা সাংঘর্ষিক ইস্যু মনে হচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামানকে 5ই আগস্ট পরবর্তী সময়ে ভারতের রয়্যাল এজেন্ট, আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগ, বিএনপি, জেনারেল ওয়াকার, ভারত, তারা একটা টিম হিসাবে নানানভাবে তাদের সম্পর্কে ফেসবুকে, অফলাইনে, অনলাইনে নানান ধরনের বক্তব্য বিভিন্ন সেক্টর থেকে আসছে। বিশেষ করে পিনাকিদা, ইলিয়াস, তারপর হচ্ছে যে কনক সার্ভার, তারা তাদের যে বক্তব্যগুলো দিচ্ছেন, এইটার একটা প্রভাব কিন্তু আসলে দেশের জনগণের মধ্যে এবং সেনাবাহিনীর অভ্যন্তরে পড়ছে কিনা সেটা জানি না, বাট একটা ইফেক্ট ক্রিয়েট হয়েছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সাথে। কেউ কেউ বলার চেষ্টা করছেন যিনি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এই পদটা আসলে বাংলাদেশে ছিল না, তো এটা সম্প্রতি তৈরি করা হয়েছে, এবং যিনি এই পদটাতে আছেন তিনি সেনা প্রধানকে পাশ কাটিয়ে সেনাবাহিনীর আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আসলে বিভিন্ন বিষয়ে যোগাযোগ করেন। আবার নির্বাচন ইস্যু থেকে মানবিক করিডোর ইস্যু, বিভিন্ন ইস্যুতে সেনা প্রধানের যে বক্তব্য
সেটা সরকারের সাথে সাংঘর্ষিক, কারণ সরকার ডিসেম্বরে নির্বাচন দিবে না, এটা তো একদম পরিষ্কার। যেখানে বলা হচ্ছে যে জুনের একদিন পরে তিনি থাকবেন না, তার মানে নির্বাচনটা জুনের দিকে যাবে। বাট সেনাপ্রধান যখন বলছেন যে 26শে জানুয়ারি 2026 জানুয়ারি রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা যাবে, পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, মানবিক করিডোর ইস্যুতে, যেটা সেনাবাহিনীর সাথে কিন্তু কানেক্টেড। আমি জানি না সেনাবাহিনীর আইন কানুন ভালো করে যে সেখানে আসলে এই ধরনের কথা বলার এখতিয়ার আছে কিনা, তবে এতটুকু জায়গা আবার আমি বুঝি, ধরেন যদি কোনো দেশের সাথে যুদ্ধ হয় সেখানে কিন্তু লড়াই করবে আমাদের সেনারা। সো সেনা পরিবারের প্রধান হিসাবে তিনি তার জায়গা থেকে এই ধরনের কথা বলার হয়তো অধিকার থাকতেও পারে। রাজনৈতিকভাবে আসলে এটার ব্যাখ্যা বিশ্লেষণ কি জানি না, কারণ আমাদের রাজনৈতিক নেতারা তো যুদ্ধে চড়াবেন না, তারা যাবেন না, তারা দেশ ছেড়ে পালাবেন, অথবা খুব ফুললি সিকিউরড হিসেবে তারা থাকবেন, সীমান্তে লড়াই করবে আমাদের সেনাবাহিনীকে লড়তে হবে বা বিজিবিকে লড়তে হবে। তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী হয়তো বা মন্তব্য করতেও পারে, একটা পয়েন্ট অফ ভিউতে এরকমও মনে হচ্ছে। আবার নির্বাচন একটা জাতীয় দাবি। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় জনগোষ্ঠী রাজনৈতিকভাবে যারা ক্ষমতার দিকে ধাবিত হতে যাচ্ছেন, বিএনপি, তাদের প্রধান থেকে শুরু করে দলটির একদম একদম রুট লেভেলের যারা নেতাকর্মীরা আছে তারাও নির্বাচন দাবি করছেন। সো সেনাপ্রধানের এই দাবিগুলো কেউ কেউ বলছেন যেগুলো গণদাবি, বা সরকারের পয়েন্ট অফ ভিউতে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যেটা বলা হচ্ছে যে এখতিয়ার বহির্ভূত বিবৃতি প্রদান, এই কথাটা বেসিক্যালি ঘুরিয়ে পেঁচিয়ে হোক এটা আমাদের সেনাপ্রধানকেই বোঝানো হয়েছে। তো এখন এই যে একটা কনফ্লিক্ট আমরা দেখছি, আবার আমাদের সেনাপ্রধান বলছেন তিনি অভিভাবকবিহীন। এই শব্দগুলো কিন্তু প্রত্যেকটা মিনিং আছে, এটা মিনিং আছে। তো এই জিনিসগুলো দেখে, প্লাস অনলাইনের ফোর্স বলেন, সরকারের মধ্যে থাকা ফোর্স বলেন, আবার এনসিপির মধ্যে যারা অনলাইন এনসিপি সরকার একটা টিম হিসেবে কাজ করছেন, তাদের প্রত্যেকের সরে সেনাপ্রধানকে সরিয়ে দিয়ে সেখানে নতুন কাউকে নিয়োগ দিলেই হয়তো পরিস্থিতি বদলাবে, এমন ধরনের একটা পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। ইভেন সরকারের ভিতরে থাকা উপদেষ্টা আসিফ, তিনি এই কথা বলতে পারেন কিনা সেটা আসলে আমার জানা নেই, যে তিনি সেনাপ্রধানকে নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন যে বুকে পাথর চাপা দিয়ে তিনি বলছিলেন যে আওয়ামী লীগের কি একটা বক্তব্য দিয়েছিলেন। অপরদিকে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য, তার মানে আমরা যদি দেখি এবিসি জামাত একটা গতকালকে থেকে তাদের অবস্থান থেকে সরে আসছে। তো সকল কিছু মিলিয়ে সেনাপ্রধানকে কি আসলে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা চলছে? নানান আয়োজন আছে, নানান বক্তব্য শুনছি আমরা, তবে আসলে সেনাবাহিনীর তরফ থেকে কোনো সরাসরি বক্তব্য না পাওয়ায়, সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য না পাওয়ায় একটা অস্পষ্টতা, অথবা অনলাইনে আসা নিউজগুলোর মাধ্যমে যারা যাদের অনুসারী সেখান থেকে কিন্তু একটা প্রতিক্রিয়া বা বিভাজন তৈরি হচ্ছে। বাট দিন শেষে আমি মনে করি সেনাবাহিনী আমাদের অহংকার, সেনাবাহিনী আমাদের গর্ব। এবং জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে আমি এখন পর্যন্ত ব্যক্তিগত মতামত, বারবার আমি বলছি যে তেমন কোনো কিছু আমার কাছে ওনার কথাবার্তায় মনে হয় নাই যেটা অ্যাগ্রেসিভ কোনো ইস্যু কাজ করছে। তারপরে সরকারের পয়েন্ট অফ ভিউতে বা আর্মির রুলস রেগুলেশন যদি সেখানে ওভারটেক হয়, সেটা হয়তো সেটার জন্য তিনি তার জবাবদিহিতা দিবেন। বাট পরিস্থিতি আসলে যেই ঘোলাটে আকার ধারণ করেছে, কেউ কেউ বলছে যে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য আসলে একটা বিশাল ফোর্স তৈরি হচ্ছে, দেশি বিদেশি নানান চাহিদা, বহুত কিছু এখানে কানেক্টেড। এটা সার্বভৌমত্বের হিসাব আসলে কি করছে? কোন একটা পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি না পেলে মানুষের মনে বিভাজন তৈরি হবে, মানুষের মনে গুজব জায়গা করে নিবে। নরেন্দ্র মোদীর কৌশলের জালে পা দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে ডক্টর ইউনূসের দ্বন্দ্ব শুরু হয়েছে। এরই ফলশ্রুতিতে যে কোনো সময় পদত্যাগ করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।